তার মানে নিশ্চয়ই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গায় অক্ষম, এখানে বিবেকবোধ সম্পন্ন মানুষজন তৈরি হচ্ছে না। এটা হচ্ছে শিক্ষকরা নিজেদের স্বার্থে ব্যবহার করে, গবেষণাটাকে নিজেদের পদোন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটার কোনো সুষম বন্টন নাই। গবেষণার জন্য যতটুকু বাজেট বরাদ্দ করা হচ্ছে সেটাও শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছায় না। এই সবই খুবই ক্লিয়ার, একটু ব্রেন খাটালেই বোঝা যায় যে আসলে রাষ্ট্র নির্বাচনটাকে কোনো একটা গোষ্ঠী বানচাল করতে চাচ্ছে, ফলে এই জায়গাটাকে তারা আবার ইস্যু হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্র নির্বাচনটাকে ক্যালেন্ডারভুক্ত করা, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে রাষ্ট্র নির্বাচনটা হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা চমক এনেছেন তিনি, নারী হয়ে ভিপি পদে লড়তে গিয়ে। এখন আমরা কথা বলবো তাসিন খানের সঙ্গে। তাসিন খানের পরিচিতি শুধু একজন ভিপি প্রার্থী হিসেবেই নয়, গত জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সবার সম্মুখ সারিতে ছিলেন তিনি। গত এক বছরে শিক্ষার্থীদের হয়ে অনেক কাজও করেছেন ক্যাম্পাসে। রাষ্ট্র নির্বাচনে তার এই প্যানেলের নাম সর্বজনীন শিক্ষার্থী সংসদ। তাসিন খানের কাছে প্রথম প্রশ্ন, জুলাই আন্দোলন থেকে রাষ্ট্র নির্বাচনের মাঠ এবং সর্বোচ্চ পদ ভিপি পদের প্রার্থী কিভাবে হলেন, কেন হলেন? আচ্ছা, প্রথমত আমরা যখন জুলাই আন্দোলনটা করি তখন আমাদের অন্যতম একটা দাবি ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসে কোনো রকম লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। কিন্তু আমরা এই জুলাইয়ের পরবর্তী সময়ে দেখলাম আসলে এই দাবিটা কিছুই পূরণ হয়নি। আমাদের ক্যাম্পাসে চলমান রাজনৈতিক যেই ধারা ছিল, ছাত্র রাজনীতির যেই ধারা ছিল, সেটাতেও কোনো পরিবর্তন আসেনি। সেটা আগেকার মতো চলমান যে লাগামহীন ধারায় চলছিল সেভাবেই চলতে থাকে। এই জন্য আমাদের মনে হয়েছিল হয়তো যদি ছাত্র সংসদগুলোকে সক্রিয় করা যায় তাহলে এই চলমান ছাত্র রাজনীতির একটা লাগাম টেনে ধরা সম্ভব। আমাদের রাকসু নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হয় তখন আমরা দেখেছি যে রাকসুটাতেও শুধুমাত্র এই রাজনৈতিক যেই সংগঠনগুলো আছে তাদেরই অংশগ্রহণ বেশি। এটা আমরা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, একটা প্ল্যাটফর্ম, অথচ এখানে সাধারণ শিক্ষার্থীদেরই অংশগ্রহণ নাই। এক কথায় বলতে গেলে আমাদের রাকসুটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একটা অংশগ্রহণ থাকা উচিত। সেই জায়গা থেকে আমার এখানে অংশগ্রহণ করা, কারণ যেহেতু আমি জুলাইয়ের অংশগ্রহণ করেছি সেখানে থেকে আমার মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করেছে। জুলাই আমাদের যে প্রমিসগুলো ছিল সেইগুলোর সাথে আমরা যেন এখন অ্যাটাচ থাকি, সেগুলো ফুলফিল করার জন্য কাজ করি। আমি জানি না আমি রাষ্ট্র নির্বাচনে জিতবো নাকি হেরে যাব, কিন্তু আমার মধ্যে যেই দায়বদ্ধতাটা আছে যে হ্যাঁ এটা একটা সুযোগ ছিল যে আমাদের জুলাইয়ের এই প্রমিসটা রক্ষা করার, কিন্তু সেখানে আমি চেষ্টা করিনি। অ্যাটলিস্ট আমি চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত অনেক রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছেন তারা এই নির্বাচনে তাদের প্যানেল দিয়েছেন, পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। আপনার প্যানেল কি পূর্ণাঙ্গ কিনা, এবং এই যে সকলের সাথে ফাইট করে টিকে থাকা, ভোট চাওয়া এবং ভিপি হিসেবে ভোট চাওয়া, এই সব কিছুতে কেমন বোধ করছেন? প্রথমত আমি যখন আমার প্রার্থিতা ঘোষণা করি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলাম, কিন্তু এটা আমি মনে করব আমার জন্য অনেক বড় বিষয় যে আমি যখন আমার প্রার্থিতা ঘোষণা করলাম তখন এই ক্যাম্পাসের মোস্ট পটেনশিয়াল কিছু মানুষ আমার সাথে নির্বাচন করার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু তাদেরকে তেমন কিছু প্রোভাইড করতে পারবো না একজন ভিপি হিসেবে। তারা অন্যান্য অনেক সংগঠন থেকে ডাকও পেয়েছিল, হয়তো বা সেখান থেকে নির্বাচন করলে তারা অনেক বেশি ফ্যাসিলিটিস পেত, কিন্তু আমার কাছে এরকম কিছু না থাকা সত্ত্বেও এই মানুষগুলো এসে আমার পাশে দাঁড়িয়েছে। যেখানে আমরা দেখেছি যে এই ক্যাম্পাসে অনেক সংগঠনেরই একটা পূর্ণাঙ্গ প্যানেল দিতে বেশ বেগ পেতে হয়েছে, সেখানে আমি এত বড় একটা প্যানেল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের এই প্যানেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ, এটার নামটার সাথে সম্পূর্ণভাবে যায়। আমাদের প্যানেলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যতগুলি স্টেক আছে সবাইকে ইনক্লুড করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। যেমন আমাদের জিএসসি যিনি আছেন উনি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির একজন। আমরা দেখেছি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা সারাদিন ক্লাস আর ল্যাবের মধ্যে আটকে থাকে, ফলে তাদের ভয়েসগুলো ঠিক সামনে আসে না। আমাদের এই প্যানেলে জুলাই সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া দুজন আছে, আমি এবং আমার এজিএস পদে যিনি আছেন মাহায়ের, উনি হচ্ছে জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটিতে ছিলেন। আমাদের এই প্যানেলে আদিবাসী আছে 3 জন, পাহাড়ের এবং সমতলের উভয় আদিবাসী জনগোষ্ঠীর। আমাদের এই প্যানেলে হাফেজ আছে 3 জন, আমাদের সনাতন প্রতিনিধি আছেন একজন। সব মিলিয়ে আমরা মনে করি যে শুধু যে আমরা এই বৈচিত্র্য রেখেছি তা না, আমাদের স্পেশালাইজড যে পদগুলো সেটার জন্য
সর্বোচ্চ সক্ষম বা দক্ষ মানুষগুলোকে আমরা এই প্যানেলে পেয়েছি এবং তারা এই ক্যাম্পাসের খুবই প্রিয় মুখ। আমার জন্য এটা অনেক বড় বিষয়। আর এই জন্য মূলত এখন আমার মনে হয় রাষ্ট্র নির্বাচনে বা এই যে প্রতিযোগিতায় আমরা বেশ এগিয়ে আছি। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই আন্দোলন, সরকার পতনের আন্দোলন, সবকিছু মাড়িয়ে আপনারা এসেছেন। এখন আবারও ক্যাম্পাসে পোষ্য কোটার যে বিষয়টি সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। এই যে কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের দাবির পোষ্য কোটা এবং শিক্ষার্থীদের দাবি পোষ্য কোটা বিলোপ হোক, এই দুটোর মাঝখানে আবারও একটা নতুন উদ্বেগের প্রকাশ পেয়েছে। এই সবকিছু নিয়ে আসলে এই নির্বাচনটা আবার ঝুলে যাবে নাকি এই নির্বাচন কোনোভাবে প্রভাবিত হবে, আপনার কোনো শঙ্কা আছে কিনা? কথা হচ্ছে এটা খুবই পরিষ্কার একটা বিষয় যে এইখানে নির্বাচনকে প্রভাবিত করার জন্যই মূলত একটা সমাধান করা ইস্যু আবার সামনে উঠে আসছে। পোষ্য কোটা অলরেডি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, সেটাকে আবার নতুন নামে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এসবই খুবই ক্লিয়ার, একটু ব্রেন খাটালেই বোঝা যায় যে আসলে রাষ্ট্র নির্বাচনটাকে কোনো একটা গোষ্ঠী বানচাল করতে চাচ্ছে, ফলে এই জায়গাটাকে তারা আবার ইস্যু হিসেবে ব্যবহার করছে। কারণ যদি এখন শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা কোনোভাবে কর্মবিরতিতে যায় তাহলে রাষ্ট্র নির্বাচনটা কারা পরিচালিত করবে? এখানে তো বিশাল একটা জনবলের প্রয়োজন আছে। আসলে রাষ্ট্র নির্বাচনটা হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একটা অন্যতম পরিবর্তন আসবে, কাঠামোগত পরিবর্তন আসবে, শিক্ষার্থীরা সক্রিয় হবে, তারা নিজেদের অধিকার বিষয়ে সচেতন হয়ে যাবে, এটার একটা ভয় এই ক্যাম্পাসের এই শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের মধ্যে ব্যাপকভাবে বিরাজ করে। তো এই জায়গাটা যদি তারা কোনোভাবে রাষ্ট্র নির্বাচনটা বানচাল করতে পারে বা না হয়, তাহলে তারা কোনো না কোনোভাবে লাভবান হবে। তাই আমার মনে হয় যে রাষ্ট্র নির্বাচন বানচাল করার যতই চেষ্টা করা হোক, আমরা যারা আছি প্রার্থী এবং শিক্ষার্থীরা, তাদের খুবই প্রাণের একটা দাবি রাষ্ট্র নির্বাচন। কোনোরকম কোনো ষড়যন্ত্র করেই এই নির্বাচন আটকানো যাবে না। আটকালে কঠোর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 29,000 ভোটার আছে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই 29,000-এর মধ্যে অর্ধেকের কিছু কম নারী শিক্ষার্থী। মূলত আপনি নিজেও একজন প্রার্থী যিনি নারী, নারীদের সমর্থন আসলে কেমন পাচ্ছেন? প্রথমে যখন আমি এই সিদ্ধান্তটা নিই যে আমি রাষ্ট্র নির্বাচনে ভিপি পদে দাঁড়াবো, তখন আমাকে আমার আশেপাশের মানুষজনই কিছু এমন কথাবার্তা বলে যেটা হয়তো বা আমাকে বেশ শঙ্কিত করেছিল। যেমন আমাকে বলা হয়েছিল, আশপাশ থেকে আমি শুনেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনো সর্বোচ্চ পদে নারী নেতৃত্ব মেনে নেওয়া হবে না। আমাকে অনেকে বলেছিল যে তুমি যদি মনে করো যে মেয়েরা তোমার ভোট ব্যাংক, এটা কখনোই হবে না, কারণ মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আর এইগুলোকে চ্যালেঞ্জ করেই আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন সেটা ডিপেন্ড করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে তারা এই কথাগুলোকে কতটা ভুল প্রমাণিত করবে। আর অবশ্যই আমি এখন যেহেতু প্রচারণার আজকে 5ম দিন চলে, এর মধ্যে যতটুকু আমি রিচ করতে পেরেছি তার মধ্যে আমি খুবই ভালো, অসাধারণ সাড়া পেয়েছি। আর সাড়া পাওয়াটা খুব স্বাভাবিক বিষয়, কারণ সিস্টারহুড বলে তো একটা বিষয় আছে। কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা শঙ্কার বিষয় লাগছে যে আমাদের তো কোনো কর্মী বাহিনী নাই, আমাদের পিছনে 200-300 মানুষ কাজ করছে না। আমরা প্যানেলের যারা আছি 20 জন, আমরাই দৌড়াচ্ছি। আমরা 20 জন দৌড়াই 30,000 মানুষকে রিচ করাটা খুব কঠিন, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক না। আবার আমাদের আচরণবিধিতে ক্লাস একাডেমিক ভবনে প্রচারণা চালানোতে একটা নিষেধাজ্ঞা আছে। তো যদি আমরা সব স্টুডেন্টকে রিচ করতে পারি পার্সন টু পার্সন এবং আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা রাষ্ট্র কেন্দ্রিক যে পরিকল্পনা সেটা বোঝাতে সক্ষম হই, তাহলে আমরা অবশ্যই জয়যুক্ত হব বলে আশা করছি। আমরা একেবারে শেষের দিকে দুটো প্রশ্ন করব মাত্র। একটি প্রশ্ন হলো যে আপনাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট বলবেন যেগুলো জয়ের পর আপনার ক্যাম্পাসে করতে চান। আচ্ছা, প্রথম কথা যেটা যে আমাদের রাষ্ট্র কেন্দ্রিক যে পরিকল্পনা, আমি তো চাইবো অবশ্যই যে আমার বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের চেয়েও ভালো পজিশনে যাক, কিন্তু রাষ্ট্র আসলে আমাদেরকে কতটুকু ক্ষমতা দিচ্ছে একটা ভিপি হিসেবে, আর আমাদের কাজ করার সময়কালই বা কতটুকু থাকছে। আমার রাষ্ট্র আমাকে যতটুকু ক্ষমতা দিচ্ছে আর আমরা কাজ করার যে 1 বছর সময় পাবো, এর মধ্যে সম্ভব এরকম বাস্তবসম্মত আমরা 12টা ইশতেহার নিয়ে
এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সে 12টা ইশতেহারের মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে একাডেমিক মাস্টার প্ল্যান। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যদি সিনেট ভবনে ঢুকি তখনই সামনে দেখা যাবে যে একটা অবকাঠামোর আগামী 50 বছরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের একাডেমিক কোনো মাস্টার প্ল্যান নাই। আমরা অলরেডি চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, আমরা কিছুদিন পর পঞ্চম শিল্প বিপ্লবের যুগে ঢুকে পড়বো, কিন্তু আমাদের ইউনিভার্সিটি সিলেবাসে সেটার হয়তো 14% মতো কভার করা হয়, বাকি কিছুই নাই। ফলে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে মোস্ট আনফিট কিছু গ্র্যাজুয়েট মানুষ বের হচ্ছে, যারা পরবর্তীতে যে এই দেশকে কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, বিসিএস এর পিছনে ছুটছে, বছর পর বছর বেকার থাকছে, অথবা রাজনৈতিক কর্মী হচ্ছে, চাকরির জন্য তারা কোনো সুপারিশের দিকে তাকিয়ে থাকছে। সেই জায়গা থেকে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজ থাকবে যে প্রশাসনের দক্ষ কিছু মানুষের সহায়তায় অন্তত 10 বছরের একটা মাস্টার প্ল্যান করিয়ে নাও, একাডেমিক মাস্টার প্ল্যান অবশ্যই। দ্বিতীয় আমাদের আরেকটা বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে কার্যকর করার চেষ্টা করব, সেটা হচ্ছে রাকসু নির্বাচনটাকে ক্যালেন্ডারভুক্ত করা। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে রাকসু নির্বাচনটা হবে। আর আরেকটা বিষয় যে আমাদের রাকসু সভাপতি মানে আমাদের উপাচার্য, ওনার নিয়োগটা, সেই ক্ষেত্রে আমরা একটা ভারসাম্য নিয়ে আসার চেষ্টা করব। আমরা দেখেছি আমাদের বেশিরভাগ উপাচার্যর নিয়োগটা হয় রাষ্ট্রপতির সরাসরি সিগনেচারে, কিন্তু এরকমটা হওয়ার কিন্তু কথা না। আমরা সেই ক্ষেত্রে একটা ভারসাম্য নিয়ে আসার চেষ্টা করব। এবং দ্বিতীয় যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইশতেহারের মধ্যে আছে, যেমন ওয়ান স্টপ সলিউশন, আমাদের হচ্ছে গবেষণা ইম্প্যাক্ট দপ্তর। একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণী হচ্ছে গবেষণা। আমাদের গবেষণায় আমাদের মোট বাজেটের হয়তো 2 থেকে 3% মতো বাজেট দেওয়া হয়, তাও এই 2 থেকে 3% বাজেটের ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয় না। মানে ঠিক মতো হয় না বলতে কি, এটা হচ্ছে শিক্ষকরা নিজেদের স্বার্থে ব্যবহার করে, গবেষণাটাকে নিজেদের পদোন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটার কোনো সুষম বন্টন নাই। গবেষণার জন্য যতটুকু বাজেট বরাদ্দ করা হচ্ছে সেটাও শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছায় না। ফলে এই জায়গায় যদি একটা গবেষণা ইম্প্যাক্ট দপ্তর করা হয় তাহলে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতাটা গবেষণার ক্ষেত্রে বজায় থাকবে। একেবারে শেষ প্রশ্ন, যেটা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও পুরুষতান্ত্রিক একটা ক্ষমতা চলে আসে এবং সেখানে সব জায়গাতেই দেখেছি ভিপি জিএস সবাই আসলে পুরুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো নারী উপাচার্য আমরা দেখিনি। আপনি এই নির্বাচনে নারী ভিপি হিসেবে জয়ের জন্য কতটা আশাবাদী এবং মানুষ আপনাকে কেন ভোট দেবে? খুবই স্বল্প। আচ্ছা, স্বল্প বললে আসলে উত্তরটা স্বল্প করে দেওয়া যাবে কিনা আমি জানি না। আমরা হচ্ছে এই যে পুরুষতান্ত্রিকতা বা নারীবাদ, এই টার্মগুলোকে সাইডে রেখে আমরা আমাদের এক্সিস্টিং যে সোশ্যাল সিস্টেম সেটার দিকে তাকাই। একটা মানুষ জন্ম হচ্ছে তো একটা মানব শিশু একটা সাদা কাগজের মতো, তাহলে আমাদেরকে এই সোসাইটি আসলে কি প্রোভাইড করছে যে সে পরবর্তীতে গিয়ে একটা ছেলে ইফটিজার হচ্ছে, সে ধর্ষক হচ্ছে, সে বউ পেটাচ্ছে, সে তো মায়ের পেট থেকে এসব শিখে আসে না। তার মানে সোসাইটি তার মধ্যে এইগুলো ইনক্লুড করছে। তাহলে আমাদের এই এক্সিস্টিং সোশ্যাল সিস্টেমটা হাফ অফ দ্য পপুলেশনকে অমানুষ বানিয়ে দিচ্ছে। একটা সোসাইটি কেমন হবে সেটা কিন্তু নির্ধারণ করে একটা ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি কেমন নাগরিক তৈরি করছে সেটাই পরবর্তীতে যে ফিউচার সমাজকে রিপ্রেজেন্ট করবে। তার মানে নিশ্চয়ই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গায় অক্ষম, এখানে বিবেকবোধ সম্পন্ন মানুষজন তৈরি হচ্ছে না। এই জায়গায় আমাদের কাজ, এটাই আমাদের মূলত কাজ করার জায়গা। আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া, একটা মানবিক পরিবেশ তৈরি করা এখানে, যেখান থেকে আমরা কিছু বিবেক সম্পন্ন মানুষ বের করতে পারবো। মানুষ আমাকে কেন ভোট দিবে, এটার উত্তরটা খুব সুস্বাভাবিক, খুব ছোট। কেননা রাকসু নির্বাচনটা আমার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারের কোনো সিঁড়ি না। আমি ভবিষ্যতে যে রাজনীতি করব না, আমার রাজনীতি করার ইচ্ছা থাকলে, আমার পদবীর পাওয়ার যদি কোনো ইচ্ছা থাকতো, তাহলে আমি যেহেতু জুলাই সমন্বয়ক ছিলাম, আমার রাজপথের ভাই বোনেরা যে একটা পার্টি দাঁড় করিয়েছে সেখানে আমি খুব ভালো পজিশনে থাকতে পারতাম।